জয়সাওয়াল সাহেবের বক্তব্যটা অর্থাৎ নরম বক্তব্য বাংলাদেশ সরকার আমি বলি না, আমি বলবো তারেক রহমান বিএনপি সরকারের কঠোর বক্তব্যের পরে জয়সাওয়াল সাহেবের এই নরম বক্তব্যকে আমরা একটু দেখেন আসুন চাণক্য নীতির অধীনে দেখি। চাণক্য নীতিটা কি? চাণক্য তো আপনারা জানেন, আসলে এটা আমার এখানে বলার কিছু নেই। চাণক্য বা কৌটিল্য, কেউ কেউ বলেন দুই ব্যক্তি, আসলে মূলত এক ব্যক্তি সাধারণত, অথবা বহু ব্যক্তির সমাহার, একজন মিথিক্যাল ফিগার, রাজা চন্দ্রগুপ্ত, ভারতীয় একজন পৌরাণিক রাজা চন্দ্রগুপ্তর আমলের তার প্রধান বা তার একজন অর্থমন্ত্রী বলে তার একজন উপদেষ্টা, এটা বলতে পারেন। এই চন্দ্রগুপ্ত এবং চাণক্য বা কৌটিল্য কত হাজার, অন্তত 2500 থেকে 3000 বছর আগে তারা এক্সিস্ট করতেন। কিন্তু আসলে কাহিনীটা পৌরাণিক কাহিনীর অধীনে, এবং চাণক্য এবং কৌটিল্য এই দুজনের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হলো অর্থশাস্ত্র। এটা সম্পর্ক আপনারা জানেন। তারপরও এটা সত্য কথা হলো এটা এক ব্যক্তির রচনা না বহু ব্যক্তির রচনা, এটা নিয়ে আসলে সাধারণত যত এই ধরনের পুরনো গ্রন্থ এগুলা বহু ব্যক্তির রচনা হওয়াটাই স্বাভাবিক। আমরা যেমন বলতে পারি যে হোমারের যে মহাকাব্য ইলিয়াড এবং অডিসি, যেটা আসলে মূলত আধুনিক সাহিত্যের একদম ভিত্তি, সাহিত্য এত পরিবর্তিত হয়েছে কিন্তু তার ফরম্যাট কিন্তু এই অডিসি, বিশেষ করে অডিসির ফরম্যাটে রয়ে গেছে, অন্তত গদ্য সাহিত্য। সেটাও কিন্তু হোমার নামক এক ব্যক্তির রচনা, এইটা বিশ্বাস করা কঠিন। তবে হয়তো হোমার নামে একজন এটাকে মূল ফরম্যাটটা রচনা করেছিলেন, বা এটার যে ড্রামাটাইজেশনটা যেটা আমরা দেখি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে অডিসিতে, সেইটা করেছেন, এটা ধরে নেওয়া যায়। চাণক্যের যে কূটনীতি, সেখানে 4টা মূলনীতি আছে, এটা আপনারা সবাই জানেন। আমার মনে হয় না জানলেও এটা খুব সহজ, আসলে কোনো কঠিন কিছু নাই এখানে। এটা সংস্কৃতের শব্দ, আমি উচ্চারণ তো পারি না, আপনারা হাসাহাসি করতে পারেন। সেটা হলো সামা, দানা, ভেদা, দান্ডা। অর্থাৎ বাংলায় বললে কি, মানে প্রথমটা সামা মানে হলো যে আপনার যুক্তি দিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা, চাণক্যের কূটনীতির প্রথম নীতি। আর যুক্তি দিয়ে যদি আলোচনা করা না যায়, তাহলে আপনার ঘুষ দেয়া, মানে হলো যে উপঢৌকন দেয়া। আপনি ঘুষ দিয়ে প্রতিপক্ষকে আপনি রাজি করাবেন আপনার স্বার্থ হাসিলে রাজি হওয়ার জন্য। সামা, দানা, এটা না হলে ভেদা, মানে ভেদাভেদ সৃষ্টি করবেন। আপনি যে প্রতিপক্ষের সাথে আপনি কূটনীতি করছেন তাদের শিবিরে আপনি বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি করবেন। আমাদের এখানে যেমন বিএনপি আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করলে ভারত এখানে বেশি স্বার্থ হাসিল করতে পারবে, এইটা হলো ভেদা। 4 নাম্বার হলো দান্ডা, মানে দণ্ড আর কি, লৌহ দণ্ড। এটা হলো যে মানে যুদ্ধ করো। এই 3টা নীতি যুক্তির সাথে আলোচনা করে যদি না হয়, ঘুষ দাও, ঘুষ দিয়ে যদি না হয়, বিরোধী শিবিরে বিভেদ সৃষ্টি করো, বিভেদ সৃষ্টি করেও যদি উদ্দেশ্য হাসিল না হয়, তাহলে যুদ্ধ করো। এই হলো চাণক্যের 4টা মূলনীতি। আমি একবার দেখেছিলাম বহু আগে, পিনাকি আবার এই 4 মূলনীতি নিয়ে বিশাল এক ভিডিও করে। তো পিনাকির তো 4-5 লাখ ভিউ হয় প্রতিটা ভিডিওতে। এখন পৃথিবীটা এমন হয়ে গেছে যে সাধারণত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে কোনো তথ্য দিয়ে দিচ্ছে, উইকিপিডিয়া দিচ্ছে, গুগল দিচ্ছে। আপনি যদি একটু পিনাকির মতো সুন্দর বুঝিয়ে বলতে পারেন, যে কোনো 15-20 মিনিট, আধা ঘন্টা রিসার্চ করে আপনি কিন্তু একটা ভিডিও তৈরি করে 5 লাখ ভিউ পেতে পারেন, যদি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শিবিরটা আছে এইটাকে আপনি যদি এইটার পক্ষে কথা বলেন। একইভাবে কিন্তু এই পিনাকি, ইলিয়াস, সলিমুল্লাহ খানরা জনপ্রিয় হয়েছে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা যারা মূলধারা বলি তাদের কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নাই। আপনি যত ভালোই কথা বলেন, এইখানে কেউ আপনাকে জনপ্রিয় করতে আসবে না। এবং এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগ বা মূলধারার কোনো চিন্তা ভাবনা, গভীরতা না থাকাতে কিন্তু 24-এ তারা ধরাশায়ী হয়ে গেছে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের কাছে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। মূল জায়গাগুলো যদি আপনি না যেতে পারেন, যে কেন আওয়ামী লীগের সরকারের পতন হলো, ভবিষ্যতেও কিন্তু এমন পতন ঠেকানো সম্ভব হবে না।
যাই হোক, আমরা রণধীর সাওয়ালের বক্তব্যে চলে আসি। রণধীর সাওয়ালের বক্তব্য, আচ্ছা আমি তো চাণক্য নীতিটা ব্যাখ্যা করছি। চাণক্য নীতির যে প্রথম যে যুক্তি দিয়ে প্রতিপক্ষের সাথে সমস্যার সমাধান করো, এইটা আসলে এইটা বাংলাদেশের সাথে ভারতের সম্ভব না। আরো মোটা দাগে বলতে গেলে সাধারণত কোনো মুসলিম দেশের সাথে কোনো অমুসলিম দেশের এই চাণক্য নীতি প্রথম নীতিতে কোনো কূটনীতি হয় না, বাস্তবেও হয় না, সম্ভাবনা কেন জানেন? এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, মুসলমানদের যুক্তিবোধ এবং বিধর্মীদের যুক্তিবোধ আলাদা। আমি বিধর্মী বলছি কারণ আমার তো বেশিরভাগ শ্রোতা হলো মুসলমান। তারা যদি আমি বলি যে অমুসলিম, তারা ভাববেন যে মুসলমানদের আমি যথেষ্ট সম্মান করছি না। আমি আসলে মুসলমান হিসাবে মুসলমানদের সম্মান করতে চাই, সেজন্য বিধর্মী বলছি। বিধর্মীরা আবার রেগে যেতে পারেন যে আমি তো সাম্প্রদায়িক। যা হোক, কিছু বদনাম তো নিতে হবে। সেটা হলো প্রথম জিনিসটা খুবই বুঝতে হবে যে মুসলিমদের যুক্তিবোধ আর অমুসলিমদের, অমুসলিম বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা যা আছে মুসলমান ছাড়া, নাস্তিক বা যা যা বলেন, মানে যত ধরনের লোক আছে, অজ্ঞাবাদী, মানে যেটা হলো কি বলে, হ্যাঁ অজ্ঞাবাদী, তো এটা তো ইংরেজি শব্দটাই বেশি প্রসিদ্ধ। এই যুক্তিবোধ মুসলমানদের এবং অমুসলমানদের আলাদা হওয়াতে চাণক্য নীতির প্রথম নীতি আসলে বাংলাদেশ ভারত কখনোই হবে না। অর্থাৎ কোনো দেশের সাথে, অর্থাৎ মুসলমান কোনো দেশের সাথে কোনো অমুসলিম দেশের চাণক্য নীতির প্রথম নীতিতে কূটনীতিটা হয় না। আসলে কূটনীতির কিন্তু চাণক্য নীতির বাইরে যদি আমরা গিয়ে যদি আধুনিক কূটনীতি বা কূটনীতির পরমার্থটা দেখি, তাহলে বুঝতে হবে যে এটাই কিন্তু কূটনীতির মূল সূত্র, যে আপনি যুক্তি দিয়ে, এটাই এই যুক্তির পথে কিন্তু কূটনীতি আপনার থ্রাইভ করতে পারে, মানে কূটনীতির বিকাশ ঘটতে পারে। সেটা আসলে এখানে সম্ভব না। ফলে ভারত, তারা যদি কৌটিল্যের এই চাণক্য নীতি বুঝে থাকেন বা চাণক্যের চাণক্য নীতি, তাহলে ভারত নিশ্চিতভাবে এই চাণক্যের চার নীতির প্রথম নীতি অবশ্যই পরিত্যাগ করেছে, এবং আমার ধারণা সেটা ভারত বোঝে। দ্বিতীয় যেই নীতি, যে দানা অর্থাৎ ঘুষ দাও অথবা সুবিধা দাও, এইটাই আসলে রণধীর জয়সওয়ালের যে বক্তব্য, সেইটা কিন্তু এইটা প্রকাশ পেয়েছে যে ভারত যেহেতু, বাংলাদেশ যেহেতু অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সুতরাং তাদেরকে এই তারেক রহমানের সরকারকে উপঢৌকন দিয়ে নরম করে দেয়া, এইটা আমি দেখি আর কি। আমি নিজে কোনো এখানে চাতুর্যের অংশ নিচ্ছি না। আমি চাণক্য নীতি বলতে তো আমরা সাধারণত বুঝি যে, আর বাংলায় কূটনীতি শব্দটা যেহেতু কৌটিল্যের জায়গা থেকে এসেছে, এবং কূটনীতি শব্দটা আমাদের দেশে কিন্তু অত্যন্ত নেগেটিভ অর্থ বহন করে। আমার ধারণা ভারতীয় ভাষাগুলোতেও, আমি ভারতীয় ভাষাগুলোর পণ্ডিত না, অর্থাৎ কূটনীতি কথাটাই হলো যে ষড়যন্ত্রমূলক একটা জিনিস। আর ইংরেজিতে যে ডিপ্লোম্যাসি, আমরা এটা কূটনীতি করি বাংলায়, কিন্তু ডিপ্লোম্যাসিতে কিন্তু এই চাতুর্যতা নেই। ডিপ্লোম্যাসির কথাটা হলো যে ট্যাক্টফুল, অর্থাৎ প্রজ্ঞাবান হওয়া, আর বাংলার অর্থটা হলো যে চতুর হওয়া। মানে আপনি একজন কূটনীতিবিদ, এই বাংলা শব্দ থেকে যদি এর অর্থ করেন, সেটা হলো সে একজন চতুর ব্যক্তি। আর ইংরেজি শব্দ থেকে ডিপ্লোম্যাট আপনি যদি সেভাবে অর্থ করেন, যে কূটনীতি করে বা ডিপ্লোম্যাসি, সে একজন প্রাজ্ঞ বা বিজ্ঞ ব্যক্তি। যাই হোক, এখন আবার রণধীর, আমি আর ওই 3 নম্বর আর 4 নম্বরে গেলাম না, ভেদাভেদ সৃষ্টি করা, যুদ্ধ করা, সেখানে আমি রণধীর জয়সওয়ালের এখন বক্তব্যটাতে আসি। রণধীর জয়সওয়াল বলেছেন যে, প্রথম কথা তো বলেছেন যে এই 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 যে ইয়ে হয়ে গেল প্রেস কনফারেন্স, এইটাতে ভারত সরকারের কোনো হাত নাই। এটা দিয়ে যদি তিনি যেটা বোঝেন, সেটা হলো যে ভারত বাক স্বাধীনতায় বিশ্বাস করে, বাক স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করে না। এইটা হলো, এইটার আর কোনো মানে আপনার করার নাই। প্রথম। দ্বিতীয় অংশটা তিনি বলছেন যে এই সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে সেটা ভারত সরকার অনুমোদন করে না, এবং বিশেষ করে বর্তমানে বিএনপি সরকার সম্পর্কে যা বলেছে সেটা ভারত সরকার অনুমোদন করে না। এইখানে রণধীর জয়সওয়াল বা ভারত সরকারের এখানে হোমওয়ার্কই ছিল না। আসলে হোমওয়ার্কটা কিরকম ছিল না,
আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা নিয়ে আলোচনা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে বিএনপি সরকার সম্পর্কে তেমন কিছুই বলেনি। আমি তো, আপনারা জানেন যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা শুধু আমি কিন্তু নিজে এটার বাংলা অনুবাদ আমার ইউটিউবে পড়েছি, এবং মজার বিষয় হলো যে এইটা আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আমি যেটা ভেবেছিলাম যে এটা 5-10 হাজারের বেশি ভিউ হবে না, এখন বোধহয় এটার ভিউ সংখ্যা 95,000। চিন্তা করেন শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মানুষ আসলে কতটা উদ্গ্রীব। এটাই কিন্তু আমি বুঝি, আর কিছু আমার পড়াও ভালো হয় নাই, আর সেটা তো আপনারা দেখেছেন, কিন্তু এটা এখনো এটার ভিউটা চলছে অনবরত, শুধু বঙ্গানুবাদ করে পড়ে দেয়াতে। এবং সেটা অনেক, প্রায় 2,500 শব্দের একটা স্টেটমেন্ট। আমি জানি না, আমাদের এই বঙ্গবন্ধু কন্যা 80 বছর বয়স বলা হয় ওনার, আমি শুনেছি, মানে আমরা যদি বয়সটা হিসাব করি ওনার এখনো 80 হয় নাই, 79, 78 ধরতে পারেন বয়স। বাংলাদেশিরা যে, বিদেশিরা যেভাবে ধরে বয়স সেইভাবে ওনার বয়স 78, বাংলাদেশে যেভাবে বয়স গণনা করে সেভাবে 79। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এই 2,500 শব্দের এটা পড়লেন, আমি পড়তে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে গেছি। আমার মনে হলো যে ছেড়ে দে মা, কে দেবে আছি। আসলে এই মানে মহিলা বললে তো অসম্মান হয়, অনেক ভালোবাসি ওনাকে, সেই জন্য বলছি। আসলে এই মহিলা একটা আজব মানুষ বাবা, এর সাথে পারা যাবে না। আমরা তো কোন স্যার, আমার তো, আমি তো ওনার ছেলের তেও বয়সে আমার কম, কিন্তু সেই আসলে সেই শক্তিটা নাই। কিন্তু মনে, একবারও কি আপনাদের মনে হয়েছে এটা পড়া পর্যন্ত শেখ হাসিনা একটু মানে ক্লান্ত হয়েছেন? আবার উনি বলছেন যে আমার উত্তরগুলো এখন সজীব দিবে, মানে কত প্রাণবন্ত। যা হোক, কি বলবো, এখন শেখ হাসিনার প্রাণশক্তি যদি তার সমর্থকরা আমরা যদি বুঝি, সেটা আসলে আমাদেরকে অবশ্যই সাহস সঞ্চয় করতে পারবে আর কি। শেখ হাসিনা কিন্তু তারেক রহমান সম্পর্কে কিছুই বলেন নাই। একটা কথা বলেছেন যে স্টেজড ইলেকশন। শেখ হাসিনা তারেক রহমান সম্পর্কে যদি আপনি নেতিবাচক কোনো কথা বলে, সেটা হলো যে স্টেজড ইলেকশন, মানে একটা পাতানো নির্বাচন। আরে ভাই, এই যে পাতানো নির্বাচন, এটা কি কারো কাছে ব্যাখ্যা করতে হবে? আর কিছু বাদ দেন, এই যে আওয়ামী লীগকে, বাংলাদেশের মূল ধারাকে যে এই ইলেকশনে অংশগ্রহণ করতে দেয়া হলো না, তো এটা কি এটাই তো পাতানো নির্বাচন হয়ে যায়। আমার চশমাটা প্রতিদিনই কথা বলতে আসলে এই ঝামেলাটা করে। যা হোক, আসলে এখানে রণধীর জয়সওয়াল তারা যদি হোমওয়ার্ক করে বলেন, আমি বলবো যে একেবারে তারা আমার হাততালি পাবেন, যে আসলে তো শেখ হাসিনা কিছুই বলেনি বিএনপির যে সরকার, সেই সরকার সম্পর্কে উনি কিছুই বলেন নাই। মানে উনি ওনার কথা বলেছেন, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্গতি, বাংলাদেশের যে ম্যাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলছে, বাংলাদেশে যে নিষ্ঠুরতা চলছে, বাংলাদেশ যে গণতন্ত্রহীন হয়ে গেছে। হ্যাঁ, শেখ হাসিনার সময় গণতন্ত্র ছিল না, সেটাও আদর্শ গণতন্ত্র নয়, কিন্তু এখনকার চেয়ে যে ভালো ছিল, এটা যে কোনো নিরপেক্ষ মানুষকে, একমাত্র বাংলাদেশে 2024-এ যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তারা ছাড়া বাকি সবাই, সারা পৃথিবীর সবাই, আমরা তো বলবোই, আমরা যেহেতু প্রতিপক্ষ, পৃথিবীর যে কোনো নিরপেক্ষ মানুষকে এনে আপনি বাংলাদেশের শুধু ইকোনমিটা দেখান না, শেখ হাসিনার সময় যে 6.8% গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল, সেখান থেকে যে এখন 2.2% হয়ে গেছে, এবং কলকারখানা বন্ধ হয়ে গেছে, যেভাবে মানে নারীর অবমাননা হচ্ছে, যেভাবে গালাগালি, অত্যন্ত অসভ্যতা, মানে আমরা তো মধ্যযুগেও এখন নাই। হাদির যে ইউনুসেরও আদর্শ, ফুয়াদেরও আদর্শ, তারেক রহমান সাহেবের আদর্শ কতটা উনি অবশ্য বলেন না, এই দিক থেকে তিনি চুপচাপ আছেন। তো এটা তো আসলে কোনো সভ্য দেশ আর নাই, সেগুলা তো সত্য। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু অন্তত, অন্যদের কথা আমি যাচ্ছি না, কারণ আমার বক্তব্য আবার দীর্ঘ হলে আপনারা তো সেটাও পছন্দ করেন না। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু বিএনপি সম্পর্কে, বিএনপি সরকার সম্পর্কে কিছুই বলেনি, উনি বরঞ্চ রিকনসিলিয়েশনের কথা বলেছে। তাহলে কি ভারত রিকনসিলিয়েশনও চায় না, মানে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে? তাহলে একটা দুটো জিনিস আমরা সিদ্ধান্তে আসতে পারি, যে ভারতের কোনো হোমওয়ার্কই ছিল না, ওরা শুনেই নেই শেখ হাসিনা কি মানে বক্তব্য কি রেখেছেন, অথবা ওনারা শুনে খুব সূক্ষ্মভাবে এমন কথা বলেছেন যে আসলে যেটার কোনো অর্থ নাই।
কারণ ওনারা অনুমোদন করেন না, আর অনুমোদন না করার মতো কোনো কথা তো শেখ হাসিনা বলেন নাই। যেটাই হোক, বিষয়টা হলো যে, সত্যটা হলো যে শেখ হাসিনা আসলে বিএনপি সরকার সম্পর্কে কিছুই বলে নাই। এটা হলো সত্য। এর এর আলোকে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রের মানে তার যে ছোট এক বাক্যের স্টেটমেন্ট, সেটা দেখতে হবে। আমি এটাকে বরঞ্চ চাণক্য নীতির মাধ্যমেই এটাকে দেখতে চাই, যে তারা মূলত ওই বিবৃতিটাই পড়েছেন যেটা তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় 9 বার ঘষা মাজা করেছে সেটা, এবং তাকে সেটার উপর পানি ঢেলে দেওয়ার জন্য রণধীর জয়সওয়াল আজকের কথাটা বললেন। এখন পানি কেন ঢেলে দিলেন? পানি ঢেলে দেওয়ার তাদের আসলে অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে যেটা হলো যে, ভারত তারেক রহমানকে বিশ্বাস করার কোনো কারণ নাই, অর্থাৎ বিএনপি বা 24-এর জঙ্গি কোয়ালিশনকে তারেক রহমানকে বিশ্বাস করার কারণ থাকতো যদি যদি তারেক রহমান, নরেন্দ্র মোদী সাহেব, তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব যেই ধরনের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন তারেক রহমানের প্রতি, তার একটা রিসিপ্রোকেট করতেন, অর্থাৎ তার প্রতিদান দিতেন। জনসমক্ষে তো তিনি প্রতিদান দেন নাই। তিনি ভারতকে যেটা করেছেন, এটা তারেক রহমানের যারা জঙ্গিদের মুখপাত্র, এই জঙ্গিদের মুখপাত্র আবার 2টা হিন্দুও আছে। মজার বিষয়, খুব জটিল আর কি। তারা যেভাবে ব্যাখ্যা করে যে তারেক রহমান মোদীকে অপমান করে শিখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আর ক্লায়েন্ট রাষ্ট্র